স্বাগত একাত্তর জার্নালে আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। দর্শক, আপনারা জানেন একাত্তর জার্নাল মূলত সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত একটি অনুষ্ঠান, যেখানে আমরা খবরের নানান দিক বিশ্লেষণের চেষ্টা করি। পত্রপত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং অবশ্যই নিউজ পোর্টালে যে সমস্ত খবর হয় আমরা একে একে সেগুলো শিরোনাম জানিয়ে দেওয়ার চেষ্টা করি এবং সেখান থেকে বাছাই করে কিছু খবর, সেই খবরের সঙ্গে যুক্ত মানুষদেরকে আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিওতে এবং অনলাইনে অতিথিরা যুক্ত হন, তাদেরকে প্রশ্ন করি, উত্তর খোঁজার চেষ্টা করি এবং তারাও আমাদেরকে খবরের গভীরে নিয়ে যান। আজ আমার সঙ্গে স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক ইলিয়াস খান। জনাব ইলিয়াস খান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, কৃতজ্ঞতা সময় দিচ্ছেন। এবং আমরা এই আলোচনা শুরু করার আগে, আয়োজনের আগে অফেয়ারে বলছিলাম আসলে কি বিষয় নিয়ে কথা বলবো। মূলত সারা দিনভর যা যা হলো সেটা তো থাকবেই। আন্তর্জাতিক অঙ্গনে একটা আশাবাদ হচ্ছে, ইসরায়েলের সঙ্গে লেবাননের চুক্তি, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি, একটু কি শান্তি পাবে কিনা বিশ্ব, সেগুলো নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। এবং দর্শক বলে রাখি, এই আয়োজনের পুরোটা সময় জুড়ে আপনারা আছেন এবং আমাদের সঙ্গে বিভিন্ন পর্যায়ে অতিথিরা অনলাইনে যুক্ত হবেন পর্যায়ক্রমে, তাদের সঙ্গেও আমরা কথা বলার চেষ্টা করব। এবং এই মুহূর্তে আমার সঙ্গে অনলাইনে যুক্ত আছেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবং আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী। আপনাদের দুজনকেও আমন্ত্রণ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য। ইলিয়াস খান, আপনার একটা মতামত নেব, তারপর আমরা আলাপে যাব। বলে রাখি, মূল যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটাতে একটু পরে আসবো। সন্ধ্যায় যে ঘটনাটা ঘটলো আমরা দেখলাম সন্ধ্যা 7টার দিকে বাংলাদেশ আজাদ পার্টি তারা পুশিন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে ভারতীয় দূতাবাস অভিমুখে যাত্রা করেছিল এবং পরবর্তীতে ব্যারিকেড ভাঙার উদ্যোগের নেওয়ার সময় পুলিশ বাধা দেয় এবং তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কুশপুতলিকা দাহ করার পর তারা সড়ক ত্যাগ করে। মূলত ভারতীয় দূতাবাসের দিকে অগ্রসর হওয়ার সময় গুলশান এক গোল চত্বরে পুলিশ এই মিছিলের গতি রোধ করে। প্রথমত, আধিপত্যবাদ বিরোধী অবস্থান এই সরকারের আছে। এই সরকার কখনোই বলে না, এই সরকার না, প্রত্যেকটা মানুষের বাংলাদেশে আছে। এবং প্রভু থাকবে না, সবার সাথে সুসম্পর্ক থাকবে ন্যায্যতার ভিত্তিতে এবং বাংলাদেশ সবার আগে থাকবে। এই তো আমরা চেষ্টা করছি মহাপরিচালক পর্যায়ে সীমান্ত রক্ষীদের, সেখানে মিটিং হচ্ছে নয়াদিল্লিতে একটা সলিউশনের জন্য। পুশিন ইস্যুটা নিয়ে কূটনৈতিকভাবেও মুভমেন্ট চলছে। এর মাঝখানে আসলে দূতাবাস অভিমুখে যাত্রা, কুশপুতলিকা পোড়ানো, আলোচনাগুলো আসলে জটিল করে তুলবে কিনা। এই পার্টির নাম কি বললেন? না, আজাদ পার্টি। আমি দুর্ভাগ্য, আমি সরি, আমি বলে রাখি আজাদ পার্টি, সভাপতি হচ্ছে সাবেক লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান। জি, তারা করেছে, এসব প্রোটেস্ট করার অধিকার সবারই আছে, কিন্তু আমরা যেন কি বলে এক্সট্রিম পর্যায়ে না যাই, এটা আমাদের মাথায় রাখতে হবে। কারণ ভারত আগেই বলেছে, বাংলাদেশও বলেছে যে কেউ তো কেউ প্রতিবেশী চেঞ্জ করতে পারবে না, ভালো সম্পর্ক চায়। বাট এটি আমরা জানি যে আওয়ামী লীগের 15.5 বছর শাসন আমলে আওয়ামী লীগের সাথে এত সখ্যতা ছিল বাংলাদেশের সাধারণ মানুষ, এবং এত কিছু তারা বাংলাদেশ থেকে নিয়ে গেছে যে কারণে সাধারণ মানুষের একটা ক্ষোভ আছে। এবং এটি কিন্তু আপনি সীমান্তে দেখবেন, সীমান্তে যেখানে আমাদের বিজিবি যাচ্ছে, সঙ্গে কিন্তু বাংলাদেশের অনেক মানুষ যাচ্ছে। এটি কিন্তু আগে ঘটতো না, আগে এত মানে প্রতিবারই ঘটতো না যে সবসময় এরকম ঘটে। যদি রৌমারি যে মেজর জেনারেল ফজলুর রহমান একবার একটা অপারেশন চালিয়েছে, নিশ্চয়ই আমাদের মনে আছে। সুতরাং আমি যেটি বললাম যে অন্তর্বর্তীকাল সরকারের আমলের সম্পর্কটা তলানিতে গিয়ে ঠেকেছিল আমরা জানি, এবং তারপর কিন্তু নয়াদিল্লি বলেছে যে আমরা নির্বাচিত সরকারের সঙ্গে ভালো সম্পর্ক করতে চাই। এবং বাংলাদেশে তো আপনি জানেন যে ন্যায্যতার ভিত্তিতে সব দেশের সঙ্গে সম্পর্ক চায়, সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সাথে সত্যতা নয়। কিছু সিমটম আছে আপনি দেখবেন, বাংলাদেশে এখন যাকে হাই কমিশনার দেওয়া হয়েছে তিনি কিন্তু খুব হাই প্রোফাইলের পলিটিশিয়ান, দীনেশ ত্রিবেদী। হ্যাঁ, তিনি কিন্তু পূর্ণমন্ত্রী ছিলেন। তো তাকে দিয়েছে, বিশেষ করে এবার হঠাৎ করে কেন, এবং এটা প্রথমবার এরকম একজন লোককে কেন দিলেন? কারণ ভারত এখন চায় পিপলস টু পিপলস রিলেশন। আগে তো ভারতের সম্পর্ক ছিল একটা রাজনৈতিক দলের সঙ্গে, আর কোনো মানুষের সম্পর্ক ছিল না। যারা আওয়ামী লীগ করেন বা আওয়ামী লীগের দলের সম্পর্ক ছিল, সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক ছিল না। এই কারণে ওনাকে দেওয়া হয়েছে যাতে পিপলস টু পিপলস যে কন্ট্যাক্টের কথা আমরা বলি, যে সম্পর্কের কথা বলি, এবং এটি কিন্তু টেকসই হয়, তাহলে এটি হল সম্পর্ক। এখন এই জন্য বোধহয় তিনি সংখ্যার কথা বলেছেন, আমাদের দেশে এত জনসংখ্যা, আপনাদের এখানে এত, দুটো মিললে একটা বড় শক্তি হবে এরকম। জি, সেটি শক্তি হবে। তিনি আরও বলতে পারতেন যে পুরো সাউথ এশিয়ায় যারা সার্ক একটি সংগঠন আছে, যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যেটির উদ্যোগ নিয়েছিলেন, সার্কের মধ্যে তো 240 কোটি, 20 কোটি না 40 কোটি, আমি ফিগারটা ভুলে গেছি, মোর দ্যান 200 crore
তো সেটি হলে তো সেটি শক্তিশালী করলে তো এটি একটা বিরাট পাওয়ার, কিন্তু ভারতের কারণে সেটি কিন্তু হচ্ছে না। ভারতে আরো নানা সীমাবদ্ধতা রয়েছে। ভারতের যে প্রতিবেশী কিন্তু দেশগুলো, আমি আপনার কাছে কেবল এটুকু জানতে চাই, ধরুন একটা সলিউশনের দিকে যদি আমরা নেগোসিয়েশন করি, প্রতিবাদ তো হতেই পারে, কিন্তু প্রতিবাদের ধরনটা আসলে কিন্তু প্রতিবাদ কে করলো দ্যাটস ইম্পর্টেন্ট। এটি তো কোনো বড় দল করে না, এটি বিএনপি করে নাই, বিএনপি তো করবেই না, তারা সরকারে আছে। জামাত করে নেয়, এনসিপি করে নেয়, বা অন্য যেসব দলের, আমি যেমন সরি বললাম যে দলের নামই আমি কোনোদিন শুনি নাই। এসব ছোটোখাটো দল মাঝে মাঝে অনেক কিছু করতে চায়, সীমান্ত দখল করতে যেতে চায়, সেভেন সিস্টার ভেঙে দিতে চায়, এগুলো তারা দায়িত্বশীল দল তো এগুলো বলতে পারে দায়িত্বশীল না। দলগুলো নেই। হ্যাঁ, ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী, যদি আপনি এই মতামতটা একটু দেন, মানে ছোটখাটো দল তারা এই কাজ প্রতিবাদ জানাচ্ছে, ঠিক আছে। এখন ভারতের গণমাধ্যম যেগুলো আছে তারা কিন্তু এখানে ছোট কিছু হলে বড় কিছু করে সেগুলো তুলে ধরার চেষ্টা করে, টুকটাক এটা আমরা জানি। মাঝে মাঝে কিছু রিউমারও ছড়ায়, যেটা ফ্যাক্ট চেক আমরা এখান থেকে করার চেষ্টা করি। আজকে যে ঘটনাটা ঘটলো, প্রতিবাদ জানানোর ক্ষেত্রে একটু কি ভিন্ন পথ অবলম্বন করা যেত? মানে আমরা কণ্ঠস্বর জোরালো রাখতে পারি, কিন্তু দূতাবাস অভিমুখী যাত্রা, কুশপুত্তলিকা দাহ করা, সেভেন সিস্টার্স নিয়ে এখনই কথা বলা, মানে কি বলবেন আসলে? আপনার একটা অবজারভেশন। জি, ধন্যবাদ। সত্যিকার অর্থে প্রতিবাদটা খুবই জরুরি ছিল। এখন কে করেছে সেটা গুরুত্বপূর্ণ বিষয় না। বিএনপি যেহেতু এখন সরকারে আছে, তাদের পক্ষে এটা অবশ্যই একটা জটিল সিদ্ধান্ত, এবং জামাত যেহেতু বিরোধী দলে আছে, তারাও যদি করতে যায় তাহলেও সেটা ভারত নেগেটিভলি অনেক সময় সেটা তাদের বা যেটা মিডিয়া সেখানে কিন্তু প্রচার করতে থাকে। এখন প্রতিবাদটা কে করেছে সেটা বিবেচ্য বিষয় না, প্রতিবাদটা করেছে কেউ একজন। কারণ প্রতিবাদ না হলে সমস্যা। দেখেন, কয়দিন আগে তাদের নতুন একজন বাংলাদেশে তাদের অ্যাম্বাসেডর আসলেন, আসার পরে উনি দুই দেশের জনসংখ্যা 160 কোটি টাকার 160 কোটির একটা সংখ্যা বললেন যে দুই দেশকে তারা একভাবে জনগণকে ট্রিট করছে। কিন্তু তারপরের দিনে জনাব জাহেদকে, যিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তাকে কিন্তু ভারতে ঢুকতে দিলেন না। একটা অমর্যাদাকর সিচুয়েশন করে আবার বাংলাদেশে তার ফিরে আসতে হলো। এরপর দেখেন, এর পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা হয়তো সেভেন সিস্টারের কথা বলছে, যারাই বলুক, কিন্তু তারা তো আমাদের রংপুর দখল করার কথা বলছে, তারা তো বাংলাদেশের আরো কিছু সীমান্ত দখল করার কথা বলছে। এখন তারা তো স্টপ করছে না। তারা যখন একটা কথা বলে, সেটার অবশ্যই রিপ্লাই আমাদের থেকে হওয়া উচিত। তখন এটা হবে না, তখন বুঝতে হবে আমরা তাদের কথাগুলোকে আমরা অ্যাকসেপ্ট করছি, এবং আমরা ভীত, এবং পৃথিবীতে কিন্তু ভীত মানুষের জায়গা নেই। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, বাংলাদেশ কিন্তু একটা স্বাধীন সার্বভৌম দেশ। এখন এখানকার মানুষগুলো কিন্তু কারো কৃপায় বেঁচে নেই, সবাই নিজের সম্মানের সাথে বেঁচে থাকতে চায় এবং থাকবে, কারো পরাধীনতার মধ্যে দিয়ে থাকতে চায় না, যেটাই জুলাইয়ে রিফ্লেক্ট হয়েছে। এবং যার কারণে এখানে এই যে ছোট করে একটু বলে, যদি সুযোগ দেন, মানে আমরা দেখতে পাচ্ছি সরকারের দিক থেকে কিছুটা জোরালো বক্তব্য তো আছে, কারণ বিজিবি যেভাবে একজনকেও আসলে বাংলাদেশে ঢুকতে দেয়নি এবং তারা যে শক্ত অবস্থান নিয়েছে, এটা তো আমরা আগে দেখিনি। কিছুটা তো মানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশকে সামনে রেখেই কাজগুলো হচ্ছে এবং দাবিটা চোখে চোখ রেখেই বলা হচ্ছে। সেই জায়গা থেকে প্রতিবাদটা এত মানে কুশপুত্তলিকা দাহ করা বা দূতাবাস অভিমুখে গিয়ে সেখানে সমাবেশ করা, এই পর্যায়ে যাওয়াটা এখনই ঠিক কিনা? জি, সেটা ঠিক এই জন্যই, কারণ দেখেন কয়দিন বাংলাদেশে কিন্তু প্রতিদিন, সবগুলো হয়তো আসছে না, প্রতিদিন কিন্তু পুশিনের চেষ্টা করা হচ্ছে, এবং একটা সীমান্তে না হলে অন্য সীমান্তে করা হচ্ছে। বিজিবির সাথে আপনি একটু আগেই বলছেন, সম্মানিত আরেক আলোচক যিনি বলছেন স্টুডিওতে যিনি আছেন, যে আমাদের জনগণরা সেখানে পার্টিসিপেট করছে। দেখেন, এই জনগণের পার্টিসিপেশনটাও একটা প্রতিবাদ, এবং সেটা করতে গিয়ে আপনি দেখবেন ভারতের কিছু জনগণের সাথে বাংলাদেশের কিছু জনগণের কিন্তু ইট পাটকেল নিক্ষেপ, মারামারি, অনেক কিছু হয়েছে। এখন দেখেন, এটা কিন্তু রেগুলার ঘটনা হয়ে গেছে। সীমান্তে হত্যা, তারপর হচ্ছে গিয়া পুশিন, একজন আরেকজনকে অসম্মান করে কথা বলা, এবং সেটা কিন্তু ভারতের পক্ষ থেকেই রেগুলারলি হচ্ছে, খুব নেককারজনক ভাবে হচ্ছে। এটা কিন্তু বাংলাদেশের জনগণ কিন্তু নিতে পারছে না। এবং এরপর তো ইকোনমিক্যাল ডিসক্রিপেন্সি তো আছে, আমাদের নিরাপত্তা ইস্যুগুলো তো আছে। এখন এগুলো তো কেউ না কেউ প্রতিবাদ করতে হবে। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন কুশপুত্তলিকা দাহ অথবা ভারতের এমবেসির সেখানে যাওয়া, হ্যাঁ, তার আগে তারা হয়তো স্মারকলিপি দিতে পারতো, আরো অনেক কিছু করতে পারতো শান্তিপূর্ণ ভাবে, কিন্তু প্রতিবাদটা হওয়া জরুরি ছিল। হ্যাঁ, আরেকটা বিষয় একটু বলবেন, তারপরে আমি জনাব শামসুজ্জামান দুদুর কাছে যাব। ছোট করে একটু বলবেন ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী, প্রথমত সরকার 6টি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে, এর পরবর্তীতে আরও আনুষঙ্গিক বিষয় আছে। তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সরাসরি
কূটনৈতিকভাবে ভারতের সঙ্গে আলোচনার চেষ্টা করছে। জাতিসংঘে একটা বৈঠকে আমরা দেখতে পেলাম পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, সেখানে তিনি কথা বলেছেন এই ইস্যুতে। আমরা আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে কথা বলতে দেখেছি। পাশাপাশি বিএসএফ এবং বিজেপির মহাপরিচালক পর্যায়ে নয়াদিল্লিতে একটা বৈঠকও আমরা হতে দেখেছি। অর্থাৎ যোগাযোগটা থাকছে, সেখান থেকে সমাধান বের করছে সরকার। আর কি করা যেতে পারতো যেটাকে আপনার দুর্বলতা মনে হচ্ছে? দেখুন, সরকার তার তরফ থেকে যেটা অফিসিয়ালি করা উচিত সেটা কিন্তু করছে, কূটনৈতিকভাবে যেটা করার সেটা কিন্তু কোনো যে মেজর রিফ্লেকশন হয়েছে বর্তমানকার বিহেভিয়ারের মধ্যে তাদের, সেটা কিন্তু দেখা যাচ্ছে না। এক, দুই হচ্ছে কি বিএসএফ এবং বিজিবির মধ্যেও একটা বৈঠক হয়েছে এবং সেটা নিউজটা আমরা দেখলাম, বিএসএফ কিন্তু খুব পজিটিভলি বাংলাদেশের বিজিবিকে কিন্তু রিপ্লাই দিয়েছে, সেরকম কিন্তু কিছু দেখা যাচ্ছে না। এখন এর পরে আসলে কি কি আমি যেটা মনে করি সেটা হচ্ছে ধৈর্য। সে ধৈর্য ধরতেই হবে, কারণ তারা আমাদের প্রতিবেশী, বৃহৎ প্রতিবেশী এবং একমাত্র প্রতিবেশী যাদের সাথে আমাদের সীমান্ত মানে একদম সীমান্ত আছে, দেশের সাথে লাগোয়া সীমান্ত। কিন্তু এক্ষেত্রে ধৈর্য ধরাটার সাথে সাথে আরো কিছু কূটনৈতিক তৎপরতাটা আরো ইফেক্টিভ এবং আরো ফলপ্রসূভাবে কিভাবে করা যায় সেটা মনে হয় গভর্নমেন্ট চিন্তা করতে পারে, কারণ এছাড়া আর কোনো ইস্যু নেই। কারণ এখানে তো আর এইসব প্রতিবেশীর সাথে যখন ঝামেলা হয় আন্তর্জাতিক ক্ষেত্র, মানে আপনি যদি ভেরি অফেন্সিভ হয়ে যান তাহলে কিন্তু এটা ভালো ফল একদম একদম, মানে এই কথাটাই আসলে আমি আপনার কাছে একটু জানার চেষ্টা করছিলাম যে সরকার যোগাযোগ করছে এবং তার দিক থেকে প্রতিবাদটাও জারি রাখছে, বিরোধী দল সেই প্রতিবাদের কাজটাও করছে, কিন্তু এটা যখন এখনই মানে অ্যাম্বাসির দিকে কিংবা কুশপুত্তলিকা দাহর দিকে চলে যায় তখন আসলে সেই আলোচনাটা কিছুটা জটিলতার দিকে যায় কিনা। জনাব শামসুজ্জামান দুদু, আপনার একটা মতামত চাই। আপনি দেখতে পাচ্ছেন সরকারের দিক থেকে কি উদ্যোগ নেওয়া হচ্ছে পুশিন ইস্যুতে, এবং স্টেট বলে দেওয়া হচ্ছে সবার আগে বাংলাদেশ, তার মানে আধিপত্যবাদ বিরোধী অবস্থান সরকার স্পষ্ট করেছে। তাহলে আসলে দুর্বলতা কোথায় দেখেন যে কারণে আসলে এরকম মিছিল করতে হবে, মশাল মিছিল বা প্রতিবাদ? জি, আপনাকে ধন্যবাদ। আসলে আজকে যে সময় প্রতিবাদ মিছিল হচ্ছে, তাদের দৃষ্টিতে আদার পার্টির নাম আমি আগে খুব একটা শুনি নাই, তবে তারা তাদের মতো করে বলেছে, প্রতিবাদ করেছে। এই ব্যাপারে আমার অস্বস্তি নাই, সমর্থন নেই, প্রতিবাদ নাই। কুশলের ব্যাপারে সরকার যে দৃঢ় পদক্ষেপ নিয়েছে এটাতে আমি সন্তুষ্ট। সরকারি দল হিসাবে না, বাংলাদেশের নাগরিক হিসাবে এই যে দৃঢ়তার পরিচয় দিয়েছে সেটি অত্যন্ত ধন্যবাদ পাওয়ার মতো পদক্ষেপ। শুভেন্দু বাবু, যিনি নবনির্বাচিত ওয়েস্ট বেঙ্গলের এখন মুখ্যমন্ত্রী, যে ধরনের বক্তব্য এবং যে ধরনের উস্কানিমূলক আচরণ তিনি বিভিন্ন মাধ্যমে করেছেন, যেটা আমাদের দৃষ্টিতে এসেছে, সেটাকে খুব স্বাভাবিক এটা বলা যাবে না। প্রতিবাদ যদি কিছু থাকে সেটা হবে। যেমন কুশিন এটা কোনো আইনগত ভিত্তি নয়, এটা গায়ের জোর। তারা তাদের নাগরিক কোন দেশের নাগরিক সেটা আনুষ্ঠানিক ভাবে দুই দেশের সঙ্গে আলোচনার মধ্যে নির্ধারণ হলে বাংলাদেশের যদি কোনো দুর্বলতা থাকে তাহলে তারা অ্যাকসেপ্ট করবে, কিন্তু এটা আইনগত একটা বিষয় থাকতে হবে। আমি মনে করলাম বাঙালি মুসলমান মানে বাংলাদেশি, আরে ভাই অর্ধেকটা তো ওদিকে আমাদের এখন 20 থেকে 25 কোটি মুসলমান আছে, তার ভিতরে কম করে হলেও তো দেখা যাবে যে বাঙালি মুসলমান কম নয়। তো সেটি তো তাদের দেশের নাগরিক, আর আমাদের নাগরিকরা ওখানে কি করতে যাবে? তারা কি আমাদের থেকে ভালো অর্থনৈতিক, আইন শৃঙ্খলা বা অন্য কোনো কারণে গেলে? তো আমাদের অনেকে নিরক্ষর মানুষও তো ইউরোপ বা অন্যান্য মিডল ইস্ট বা অন্যান্য দেশে স্পষ্ট যায়। করেছে জনাব শামসুজ্জামান দুদু যে পুশিনটা যে হচ্ছে এটা পুরোপুরি তাদের দিক থেকে একটা রাজনৈতিক সিদ্ধান্ত, এবং দুইটা দেশের সম্পর্ক যখন খারাপ হয় তখন পুশিনের ব্যাপারটা চলে আসে। এটাও বিভিন্ন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলেন আর কি। জি হ্যাঁ, সেই জন্য এইটি অনৈতিক এবং অপমানজনক। এটা তাদের ভাবতে হবে, এটি সশস্ত্র যুদ্ধে এই দেশ স্বাধীন হয়েছে এবং লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে, আর লক্ষ লক্ষ মা বোন তারা তাদের আব্রু হারিয়েছে। এই ভারতে, পাকিস্তান, বাংলাদেশ, ভারতে
এত রক্ত স্বাধীনতা এবং গণতন্ত্রের জন্য আর কোনো জাতি দেয় নাই। সেটি আবার তারা যদি মাথায় রাখে। এখানে একটা ছোট্ট মৌলিক প্রশ্ন করি, যেটা কেবলমাত্র আপনি আপনার রাজনৈতিক যে অভিজ্ঞতা, যে প্রজ্ঞা, সেটা দিয়ে যদি আপনি উত্তরটা দিতে পারেন। ধরুন তত্ত্বাবধায়ক সরকারের যে সময়টা, মানে অন্তর্বর্তীকালীন সরকারের যে সময়টা আমরা ফেলে এসেছি, সেই সময়টাকে ভারতের অনেক নেতারা জিহাদি সরকার বলতেন। কিন্তু এখন নির্বাচিত যে সরকার, সেই সরকারের সময় তারা অভিবাদন জানিয়েছেন, সাধুবাদ জানিয়েছেন, পিপল টু পিপল কানেকশনের কথা বলছেন। এখন কেন পুশিন হচ্ছে? মানে এখন তারা আসলে কি চায়? না, একটা পরিষ্কার করে কথা বলি। ওই দেশে আগে ওয়েস্ট বেঙ্গলটা ধরেন হিন্দুত্ববাদী কোনো সংগঠন ওখানে সরকার গড়েনি। সেখানে বামফ্রন্ট ছিল, মমতা ব্যানার্জির সরকার ছিল। তারা মানে হিন্দুত্ব গোড়ামি এটা ছিল না। সারা ভারতবর্ষ শাসন করছে ধরেন বিজেপি। এটা মজার ঘটনা আমার কাছে রাজনৈতিক বিশ্লেষণে মনে হয় যে তারা গণতন্ত্রের সবক দেয় অন্যান্য দেশগুলোকে, আমাদেরও দেয়, কিন্তু সেখানে একেবারে কট্টর হিন্দুত্ববাদী সরকার। সেখানে কিন্তু এমন না যে কোনো গণতান্ত্রিক সরকার, যদি কংগ্রেস থাকতো বা অন্য কোনো সরকার থাকতো তাহলে একটা কথা। বাংলাদেশে কিন্তু 56 বছর সময়ের মধ্যে কট্টর এককভাবে কোনো সাম্প্রদায়িক দল রাষ্ট্র ক্ষমতায় আসেনি, কিন্তু এখন ইন্ডিয়াতে আছে। যেটা বাকি ছিল ওয়েস্ট বেঙ্গল, সেটা আছে। আমার এখানে একটা স্পষ্ট করে কথা বলি, তাদের রাজনৈতিক অর্থনৈতিক যে ব্যর্থতা ওই সরকারের, সেটা কি মানে আড়াল করার জন্য আমার মনে হয় যে এই পুশিনের ঘটনা দিয়ে তারা অন্যদিকে ওয়েস্ট বেঙ্গলে বা ভারতবর্ষের মানুষকে অন্যদিকে দৃষ্টি নিয়ে যাচ্ছে। তবে ভারতের, আমি একটা শেষ করি, ভারতের অনেক প্রতিবেশী, বৃহৎ প্রতিবেশী, আমাদের একক প্রতিবেশী, যদি কোনো মানে সমস্যা থাকে ওরা অনেকবার বলেছে বাংলাদেশের নির্বাচিত সরকারের সঙ্গে তারা সমস্যার সমাধান করতে চায়। এখন একটা নির্বাচিত সরকার, এই সরকারের সঙ্গে কোনো সমস্যা, সীমান্তে আমাদের অনেক মানুষকে মেরে ফেলা হয়, অনেক সমস্যা আছে, সেগুলো আলোচনা হতে পারে এবং অন্যান্য অর্থনৈতিক বিষয় বা অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হতে পারে। আমি আসলে একটা বিরতিতে যেতেই হচ্ছে, ফিরে এসে আলাপটা আবারও দীর্ঘ করবো আশা করি, এবং আরো কিছু বিষয় আছে আমাদের, সেগুলো নিয়েও কথা বলার চেষ্টা করবো। দর্শক, শামসুজ্জামান দুদু আপনাকে থামিয়েছিলাম, ছোট করে একটু শেষ করবেন, তাহলে অন্য একটা প্রসঙ্গে যাব। জি, আসলে যে প্রশ্নটা হচ্ছে যে ভারতের সঙ্গে বাংলাদেশের 71-এর সম্পর্কের যে যুদ্ধকালীন সময়, সেই জন্য কৃতজ্ঞতা আমরা বারবার করি, হয়তো আগামী সময় করব। কিন্তু 71-এর পরে, মুক্তিযুদ্ধের পরে যে ব্যাপক আমাদের দেশ থেকে মানে 72-75-এর মধ্যে যে চোরা কারবারি, লুটপাট, যে ঘটনাগুলো হয়েছে, সেগুলো খুব সুখকর ছিল। সেই সময় থেকেই নানান ভাবে, নানান কারণে ভারতের সঙ্গে তিক্ত হয়েছে, কিন্তু মাঝে মাঝে আবার সম্পর্ক ভালো হয়েছে। যেমন আওয়ামী লীগের সময়টাকে যেটা আমরা 15 বছর 18 বছর ধরি, সেখানে যে অবস্থাটা, তারা শুধুমাত্র মানে একটি অগণতান্ত্রিক, লুটপাটকারী এবং জবরদখলকারী নির্বাচনের নামে, তথাকথিত নির্বাচনে 18 বছর তারা ক্ষমতা জোর করেছিল। সেই সরকারের সঙ্গে প্রতিবেশীরা ছিল, ভারতীয়রা ছিল, স্বাভাবিক কারণে এই দেশের মানুষ তার ভালোভাবে নেয় না। সেই জন্য মানে প্রতিবেশীরা, এই যে মানে একটু আগেও আলোচনা হলো, এটা পুশিনের ঘটনাটা, সীমান্তবর্তী আমাদের মানুষের অনেক কৃষককে তারা হত্যা করে হয়তো, যেটা কোনো কারণ নেই। এই ক্ষমতা, যেমন এখন কিন্তু মুখোমুখি আমাদের বিজেপিরাও কথা বলে যে আমাদের হাতে অস্ত্র আছে। আমি মনে করি এতদূর পর্যন্ত যাবে কেন? তাদের উস্কানির কারণে গেছে। এবং আমি যদি এখানে আলাপটা শেষ করে, আপনি আপনার বক্তব্যে যেটা বলেছিলেন যে তারা তাদের দেশের রাজনৈতিক দুর্বলতাটাকে ঢাকার জন্য আসলে পুশিনি ইস্যুটাকে তারা বারবার সামনে আনছে। হ্যাঁ, বারবার করে। তবে বিএনপি সরকার দ্বিপাক্ষিক সমমর্যাদার ভিত্তিতে একটি সম্পর্ক তৈরি করতে চায়, কিন্তু তারা যদি তৈরি না থাকে তখন কি হবে, এই প্রশ্নটা থেকে যায়, এবং চেষ্টা করবো এটা নিয়ে একটা দীর্ঘ আলাপ করতে। আমি আরেকটা প্রসঙ্গে আসতে চাই, এবং সেটা ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী আপনাকে দিয়ে। দেখুন, আজকে যে দিনটা আমরা ফেলে এলাম, শুক্রবার সকাল 11টায় নারায়ণগঞ্জ শহরে জামাতে আমির বক্তব্য দিয়েছেন কর্মী সমাবেশে, এবং সেই কর্মী সম্মেলনে তিনি বলছিলেন
যে সর্বমন্ত্রী অর্থাৎ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে ইঙ্গিত করে তিনি বলছিলেন তিনি সর্বমন্ত্রী, সব মন্ত্রণালয়ে তিনি আজান দেন, একামত দেন, মাঝে মাঝে সংসদে ফতোয়াও দেন। তিনি বলেছিলেন নির্বাচনটা যাতে হয়ে যায় এজন্য বলেছিলাম, এটা লজ্জাজনক। পাশাপাশি তিনি এটাও বলেছেন আওয়ামী লীগের মতো একদলীয় শাসন কায়েমের চেষ্টা করছে সরকার। প্রশ্ন হচ্ছে বিএনপি সরকার ক্ষমতা নিয়ে দেশ পরিচালনা করছে গুড়ে গুড়ে 3.5 মাসের মতো। এই 3.5 মাসে এসে কিভাবে কোন জিনিসটা দেখে এখনই আওয়ামী লীগের সাথে বিএনপিকে তুলনা করা হচ্ছে? মানে 15 বছর একটা দল যা করেছে 3.5 মাসে বিএনপি এমন কি করে ফেললো যে কারণে আসলে তুলনাটা আসছে, যদি একটু ব্যাখ্যা দিতেন। জি ধন্যবাদ। আসলে সময়টা খুবই কম, 3.5 মাস, কিন্তু কার্যক্রম তো অনেক প্রশ্নবিদ্ধ কার্যক্রম হয়ে গেছে এর মধ্যে। যেমন ধরেন, আপনি কিছু না বললেও যেমন মীর শাহ আলম সাহেব যা করলেন, যে তার 2 ছেলের নামে আমরা অনেকেই বলে থাকি এই সময়টুকু অনেক একটা দলের জন্য মধুচন্দ্রিমা বা সরকারের জন্য মধুচন্দ্রিমা, যারা এই সময় তাদের জাস্ট সবকিছু পোর্টফোলিও বা সবকিছু তৈরি করতে সময় লেগে যায়, তারা ভালো, তাদের কাজ ভালো বা কাজ খারাপ এটা আমরা কিভাবে করে নির্ধারণ করবো? কিন্তু খারাপ কাজগুলো তো ভালো কাজ করছে, এটার যদি আপনি প্রশংসা পেতে চান তাহলে খারাপ কাজের সমালোচনা তো অবশ্যই আপনাকে নিতে হবে। আপনি দেখেন এই মধ্যে যেটা হয়েছে, একজন মীর শাহ আলম সাহেব যেটা করলেন, তার 2 ছেলের নামে 2টা ইউনিয়ন পরিষদ করলেন, স্কুলের নাম তার নামে করতে চাচ্ছেন, এবং শুধু তাই না, সংসদের সমস্ত রেওয়াজগুলো ভেঙে দেখা যাচ্ছে কি অর্থ মন্ত্রণালয় নিয়ে যে সংসদীয় স্থায়ী কমিটি হচ্ছে সেখানে রাখছেন, অথচ আগে কখনো এরকম কোনো প্রতিমন্ত্রীকে রাখা হইতো না। এখন এই জিনিসগুলো একটার পর একটা ওনারা করছেন, এটা আসলে বেসিক্যালি সরকারের ভাবমূর্তি নষ্ট করছে। আর যেমন যেটা বলা হচ্ছে যে যেমন আইন শৃঙ্খলার যে পরিস্থিতি বর্তমানে, আপনি সেটার দিকে যদি তাকান তাহলে দেখবেন যে পুলিশের সদর দপ্তরের যে রিপোর্ট সে অনুযায়ী গত 4 মাসে খুন হয়েছে প্রায় 202টি, চিন্তায় হয়েছে 596টি, ডাকাতি হয়েছে 160টি, অপহরণ হয়েছে 195টি। এখন দেখেন আবার কোন একটা হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশনের নাম মনে হয় হিউম্যান রাইটস সাপোর্ট সেন্টার, এদের একটা রিপোর্ট আমি দেখছিলাম, সেটাতে দেখছি শুধু মে মাসে মানে মব করে প্রাণ হারাইছে মনে হয় 31 জনের মতো, আহত হয়েছে প্রায় 68 জনের মতো, 64টা রাজনৈতিক সহিংসতায় মারা গেছে 5 জন, আহত হয়েছে প্রায় 289 জন, 305 জন নারী শিশু নির্যাতনের শিকার হয়েছে, 76টা নারী শিশু যৌন নির্যাতনের শিকার হয়েছে। শুধু তাই না, গ্যাং রেপের শিকার হয়েছে তো 17 জন। চট্টগ্রামে এগুলো কি মাথায় রেখে কি আওয়ামী লীগের সাথে তুলনা করা হচ্ছে? হ্যাঁ, এখন এই জিনিসটা, আপনি তো একটা দল যখন আসে তখন আপনি 3.5 মাসের মূল্যায়ন করতে হলে তো আপনি এই যে চিত্রগুলো আসতেছে তখন মূল্যায়নটা তো এগুলোর সাথে একদলীয় শাসনের কি সম্পর্ক সেটি বলবেন দয়া করে? হ্যাঁ, এখন একদলীয় শাসন তো আপনার বলে কয়ে আসে না। শেখ হাসিনা কখনো বলতো না যে আমি একদলীয় শাসন, শেখ হাসিনার কাজকর্মে এটা প্রকাশিত হতো। আমরা শেখ হাসিনাকে সবাই ভাবে করে ডাস্টবিনে নিক্ষেপ করলাম কি জন্য? কারণ হচ্ছে তিনি কখনো তার খারাপ এখানে যে দেখেন একটা ছোট সিম্পটম আপনি দেখেন, মানে যেই সময় রেফারেন্স দিলেন ওই সময় আসলে বিরোধী দল বলে আসলে তেমন কিছু ছিল না। সরকারের বিপরীতে বিরোধী দলগুলো কথাই বলতে পারে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে বিরোধী দল দুর্দান্ত রকমের প্রাণবন্ত, তারা অনেক কথা বলতে পারছে। তাহলে একদলীয় ব্যাপারটা কেন আসছে? জি, এখন বিরোধী দল ছিল না এটা একটা ভুল কথা। বিরোধী দলকে কি করা হয়েছে, মানে তাদেরকে মেরে ফেলা হয়েছে, তাড়াতে দেওয়া হয়নি, কচুকাটা করা হয়েছে। আপনি যদি গুম কমিশনের রিপোর্টটা পড়েন, প্রায় 600-র মতো মানুষকে গুম করা হয়েছে। আপনার রাজনীতি যদি ইয়া করে ধরা হয়, প্রতি বছর কতগুলো মানুষকে গুম করা হয়েছে, কতগুলো মানুষকে খুন করা হয়েছে। এই সরকার এসে হয়তো এটা হচ্ছে না, যদিও আমার একটা পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে যে ইউনূস সরকারের ওই সময় কিছু গুম খুন রাখা উচিত ছিল, তাহলে আওয়ামী লীগ বুঝতে পারতো যে কিভাবে করে মানুষের গুম করলে, খুন করলে এটার যে পীড়া, কষ্ট, এটা তাদের একটু বোঝানো উচিত ছিল। যদিও তারা বেশিরভাগই পালিয়ে গেছে, আর যারা এখন আছে তারা সর্বোচ্চ হয়তো। আমি জামাত ইসলামী আমিরের বক্তব্যে একটু আসি। জি, হ্যাঁ, কিন্তু এখন আমিরে জামাত যেটা বলছেন সেটা হচ্ছে যে এই যে রিফ্লেকশন, গভর্নমেন্ট যে যে একজন প্রতিমন্ত্রীর কাণ্ড, এবং স্বরাষ্ট্রমন্ত্রীও দেখেন সংসদে প্রতিটা ইস্যু উনি ট্রিগার করছেন, প্রতিটা ইস্যু উনি অ্যাড্রেস করছেন, যেমন ইসলামী ব্যাংক ইস্যুটাও উনি অ্যাড্রেস করছেন। এখন এই জিনিসটা হচ্ছে কি পুরা সরকারের যে আগের সরকারের সময়, আমরা একটু আগে একটা ফেসবুক স্ট্যাটাস দেখলাম যে আগের সরকারের সময় যে প্রধানমন্ত্রীকে ডুবিয়েছেন কিছু কতিপয় ভদ্রলোক, এখন যদি এই কতিপয় ভদ্রলোক নির্ভর, এটা জবাব দেওয়া তো আরো ভালো, এটা ডুবানোর বিষয় না তো।
তো স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দেন, এটা তো ডুবানোর বিষয় না, এটা ভালো। এটাই হচ্ছে নির্ভরতা, কারণ উনি আইন মন্ত্রণালয়ে রিপ্লাই দিচ্ছেন, উনি প্রধানমন্ত্রী হয়ে রিপ্লাই দিচ্ছেন, উনি অর্থমন্ত্রী হয়ে রিপ্লাই তিনি দিচ্ছেন। ভুল বা মিথ্যা কিছু বলেছেন কিনা দ্যাটস অবশ্যই বলছেন কি বলেন, একটা উদাহরণ দেন কি ভুল বলেছেন। আপনি ধরেন উনি ইসলামী ব্যাংক নিয়ে কথা বলছেন, উনি ইসলামী ব্যাংকে এসালমের গাড়িতে করে প্রথম দিন আয়সা বাংলাদেশে আসার পরে উনি ইয়া নেন নাই, সংবর্ধনা নেন নাই। তারপর হচ্ছে ওনার ছেলেকে উনি এসালমের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী না থাক, উনি তো ভাবি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। না, আমরা স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে নিয়ে কথা বলছি। হ্যাঁ, উনি এখন দেখেন না ইসলামী ব্যাংকের যে পর্ষদ, সেখানেও তো আমি যতদূর শুনেছি, যদি আমি ভুল না বলে থাকি, যেটা ভেঙে দিয়েছে, সেখানেও তো ওনার কিছু লোকজনকে ঢুকিয়েছেন। এই শুনেন, উনি যেভাবে বলছেন এই জিনিসগুলো সমালোচনা, আর বিরোধী দল, আপনি এটা তো গৃহপালিত বিরোধী দল না, আপনি সরকারি দল হলে এরা চৌধুরী, আমি আপনাকে চৌধুরী, প্রথমত হচ্ছে আপনি খুব চমৎকার করে ব্যাখ্যা করেন, হ্যাঁ, সেই ব্যাখ্যার জায়গাটা দিয়ে ব্যাপারটা স্পষ্ট হয়, সেই জায়গা থেকে একটু জানতে চাওয়া, মানে স্বরাষ্ট্রমন্ত্রী যদি কোনো জিনিসের ব্যাখ্যা স্পষ্ট করে দিতে পারেন, সেই ব্যাখ্যাটা যদি নির্ভুলভাবে হয়, তাহলে কেন তিনি বলবেন না, বা তার উপরে কেন দল আস্থা রাখবে না? আর সেটা যদি করে, তাহলে এটা একদলীয় শাসনের মতো কিভাবে চলে আসে, মানে এই রেফারেন্সটা কেন আসবে? এটা এই জন্য আসে, কোনো কিছু সবকিছুর একটা ইন্ট্রোডাকশন আছে, সবকিছুর একটা প্রথম দিকে শুরু হয়, কোন একটা তার একটা ইন্ট্রোডাকশন হয়, সেটা দেখা যায়। এখন বিএনপি সরকার জনাব তারেক রহমান যেভাবে করে তার ব্যক্তিত্ব দিয়ে, তার কথা দিয়ে, তার কাজ দিয়ে মানুষের মুগ্ধতা করছেন, তার সাথে বাকি যে লেজগুলো আছে, সেই লেজগুলো, তার যে ভাবমূর্তি, সেটা রাখতে পারছেন না। এবং তাদের যে বিহেভিয়ার, তাদের যে আচরণ, এবং তাদের যে করাপশন শুরু হয়েছে, এটার মধ্যে দিয়ে কিন্তু এই যে মানে আমরা দেখতে পাচ্ছি যে বেসিক্যালি এগুলো সরকার, মানে দুর্নীতি ব্যাপারটা স্পষ্ট করবেন, এখন পর্যন্ত কোনো মন্ত্রী সম্বন্ধে কোনো দুর্নীতি এসেছে কি? দুর্নীতি বলতে হলে আপনি তো মির্শা আলমের কথাই বললাম। না, মির্শা আলমের ব্যাপারটা কিন্তু প্রধানমন্ত্রী নিজে ফোন দিয়ে ডিসি কে বলে সে নাম চেঞ্জ করে, সেটা দুর্নীতি না, সেটা এখন না, সেটা দুর্নীতি না, বিকালবেলা বা দুপুরবেলা। হ্যাঁ, এবং তার আগে কিন্তু গণমাধ্যম কর্মী থেকে শুরু করে, বিরোধী দল থেকে শুরু করে, এমনকি সরকারের নিজেদের মধ্যেও অনেকেই বিষয়টা নিয়ে কথা বলেছেন, প্রতিবাদ করেছেন, যেটা আমরা বিগত সময় তো দেখিনি। প্রধানমন্ত্রী কি তাহলে ওই দুজন সাংবাদিক দৈনিক অগ্রযাত্রার প্রতিনিধি, এই যে মির্শা আলমের রিপোর্টটা প্রকাশিত হয়েছে, তাদের এইটার জন্য অ্যারেস্ট হয়েছে, এদেরকে কি ছাড়িয়েছেন? আচ্ছা, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা চলছে, হয়তো সেটা সুরাহা হবে, কিন্তু দুর্নীতির ব্যাপারটা কোথায় আসলে, যেটা প্রধানমন্ত্রী ছাড়াবেন কিভাবে? প্রধানমন্ত্রী ছাড়াতে পারবেন না, আইন অনুযায়ী যাওয়া হবে, উনি কিভাবে ছাড়াবেন? এখন এইটা কথা হচ্ছে এই জায়গায় যে আগে শেখ হাসিনার সময়ে কোনো নিউজ যদি পাবলিশড হতো, এই গণমাধ্যমগুলোর মানে ইয়াগুলো গলা চিপে ধরা হতো, বিভিন্নভাবে সাংবাদিকদের হেনস্থা করা হতো। সেটা তো উনি করেছেন, এটা তো প্রমাণিত। কেন করবেন? মুশকিল কি জানেন, তখন যদি এরকম ঘটনা ঘটতো, হয়তো গণমাধ্যমে এইটা নিয়ে কোনো প্রতিবাদ হতো না, কিন্তু এখন বিরোধী দলের জায়গা থেকে কিন্তু প্রতিবাদ হচ্ছে, ফলে কোনো গণমাধ্যম কর্মী যদি অ্যারেস্ট হয়, সেটা খুব দ্রুত গতিতে তিনি ছেড়েও যাচ্ছেন, মানে ছাড়া পেয়ে যাচ্ছেন। আমি শুধু এটুকু জানতে চাচ্ছি যে জামাতে ইসলামের বক্তব্যটা, জামাতে আমিরের বক্তব্যটা রেটরিক কিনা? রেটরিক বলতে উনি এটা রেটরিক ওনার হয়তো কাব্যিক ভাষায় বা উনি ওনার মতো বলেছেন, কিন্তু যেটার আমি মনে করি এটার সাবস্ট্যান্স হচ্ছে যে বিএনপির কিছু কাজ অবশ্যই প্রশ্ন তৈরি করছে, এবং সেটা যদি বা আমরা কিছু ব্যক্তিদের কাজকর্মে এটা প্রতিফলিত হচ্ছে, তারা একদলীয় শাসন বা বিভিন্নভাবে করিয়া একটা বাজে ইনসিডেন্টের দিকে যাচ্ছে, যেটা শেখ হাসিনা সরকার আগে 17 বছরে গিয়েছিল, ওনারা 3 মাসেই সেই কাজটা শুরু করে দিয়েছেন ইতিমধ্যে। যদি এটা সবার জন্য প্রযোজ্য না, কিছু ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য আমি মনে করি। কিছু ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য। জনাব শামসুজ্জামান দুদু, আপনি পুরোটা শুনলেন, আমি আপনাকে চারবো ইলিয়াস খান, আপনি আলাপের মধ্যে আছেন, আপনি নিজেও শামসুজ্জামান দুদুকে প্রশ্ন করতে পারেন। জনাব শামসুজ্জামান দুদু, একটা বিষয় বলবেন যে সরকার তো শুরুটা করেছে, 3.5 মাস পার হচ্ছে, এখনই একদলীয় শাসন কায়েমের চেষ্টা করছে সরকার, এরকম অভিযোগ জামাতে আমিরের পক্ষ থেকে এসেছে, এবং আমরা ছেড়ে দেব না, শেষ লড়াই চালিয়ে যাব, এরকম বক্তব্য আসলে এসেছে। আপনি আসলে প্রত্যেকটা বক্তব্যকে কিভাবে দেখছেন? মানে বিরোধী দল হিসেবে প্রতিবাদ করতে হবে সেই জায়গা থেকে, নাকি আসলে সরকারের মধ্যে কোনো দুর্বলতা আপনার চোখে পড়ছে, যে কারণে বিরোধী দল কথা বলার সুযোগ পাচ্ছে? আপনাকে ছোট্ট একটা কথা বলে প্লিজ। জি, আমি উদাহরণ হিসাবে নিয়ে আসি। আওয়ামী লীগ এবং বিএনপি 18 বছর শাসন আর 3 মাসের, এটা যারা
মিলিয়ে ফেলে তাদেরকে নির্বোধ বলা ছাড়া আর কিছু থাকে না। একেবারে নির্বোধ, একদলীয় শাসক, এটা নির্বোধের মতো কথাবার্তা। রাজনীতির সঙ্গে, বাংলাদেশের রাজনৈতিক কালচারের সঙ্গে মিনিমাম যদি কারোর জানা বোঝার ব্যাপার থাকে, সে এই ধরনের সমালোচনা করবে। সমালোচনা দ্বিতীয় দিনে হতে পারে, পঞ্চম দিনে হতে পারে, যদি করার থাকে। আর যদি না থাকে, 3 মাসের সরকার আসলে তো কিছু নাই। যেমন সালাউদ্দিন সাহেবের, তিনি যদি সব বিষয়গুলো বলার মতো পার্টির অনুমোদিত ব্যক্তি হন, তাহলে জামাত, বাকশাল অথবা ফ্যাসিস্ট, তাদের আপত্তিটা কি? তাদের তো লোক এনে কি আমাদের বলাতে হবে না? সালাউদ্দিন সাহেবের কথাগুলো যৌক্তিক, পার্টি সেটা অনুমোদন করছে, তাহলে অসুবিধাটা কি? এমন তো না যে উনি ছাড়া রীতি অনুযায়ী, আইন অনুযায়ী পার্লামেন্টে একজন একটা বিষয় ছাড়া আর কিছু বলতে পারবে না। এখানে স্বরাষ্ট্রমন্ত্রীর একটা বক্তব্যকে বিরোধী দলের পক্ষ থেকে বারবার সামনে আনা হচ্ছে, যে স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেছেন যে নির্বাচনটা যাতে হয়ে যায় এজন্য বলেছিলাম, মানে গণভোট ইস্যুতে। বলেছে, যখন একটা জাতি বা একটা অবস্থা বা পরিস্থিতি সীমাবদ্ধ এবং জালের মধ্যে পড়ে থাকে, তখন তো সে এটা থেকে বেরোতে যাবে। বিএনপির ছিল মুখ্য দায়িত্ব, কারণ ওই সরকারটা পরিচালনা করছিল একটি ধর্মান্ত গোষ্ঠী, মানে ডক্টর ইউনূসের, যেটা জাস্টিস সাহাবউদ্দিন সাহেব 3 মাসের মধ্যে ইলেকশন দিয়েছিলেন। আর এদিকে যারা এই যে মানে পরিস্থিতি সৃষ্টি করে 18 মাস লাগিয়েছিল, তারা কারা? তো সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য ইলেকশনটা জরুরি ছিল। ইলেকশন হলে 3 মাস আগেও বিএনপি ক্ষমতা আসতো, 18 মাস পরেও আসতো, এটা খুব স্বাভাবিক ঘটনা ছিল। কিন্তু নির্বাচনকে ভণ্ডুল করে আরো যাতে, কারণ ডক্টর ইউনূস নিজেই বলেছিলেন যে জাতি চায় আমি 50 বছর থাকি, তারপর সেটা 10 বছরে নিয়ে আসবে, তারপরে মিনিমাম 5 বছরে নিয়ে আসছিল। এটা কার সমর্থনে নিয়ে আসছিল? একটা গোষ্ঠী তো ছিল, এটা রাজনৈতিক মহল তো ছিল। সেটা থেকে বেরিয়ে আসার জন্য অনেক বক্তব্য আমরা দিয়েছি। সেটা যদি খারাপ হতো, তাহলে মানুষ ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপিকে ভোট দিত না, ভোট অন্য কাউকে দিত। আমরা যে পদক্ষেপগুলো নিচ্ছি, সেই পদক্ষেপগুলো জনগণ সমর্থন করেছে বলে কিন্তু বিএনপি জয়লাভ করছে এবং সরকার গঠন। আপনার বক্তব্যটা স্পষ্ট। জনাব ইলিয়াস খান, আপনি কিছু জানতে চাইবেন কিনা? যদি না চান তাহলে আপনার কাছে আমার প্রশ্ন আছে। জি, আমি একটু জাস্ট যোগ করি। আপনি বিরোধী দল নিশ্চয়ই, আমরা তাদের কিছু মন্তব্য খুব পীড়া দেয়। যেমন তারেক সাহেব যে লন্ডনে ছিলেন, তিনি কিন্তু সেখানে শক করে থাকেননি, তাকে দেশ থেকে চলে যেতে বাধ্য করা হয়েছিল, নিশ্চয়ই আপনি জানেন। তারপরে এখন যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি গুম ছিলেন, সারা বিশ্ববাসী জানে। সেটি নিয়েও নানা ধরনের আপত্তিকর কথাবার্তা বলা হয়। এগুলি আসলে কি বলবো, যে এগুলি খুব নিন্দনীয় এবং খুব হতাশাজনক কমেন্ট। কারণ গত 17 বছর যে আন্দোলন হয়েছে, বিএনপি ফ্রন্ট সাইড ছিল, জামাত ইসলামী নেতৃবৃন্দ ছিলেন, তারাও গুম হয়েছেন। তারা যখন এ ধরনের মন্তব্য করে, তখন কিন্তু আমরা সাধারণ মানুষ হতাশ হই। তারেক সাহেব, এবং আরেকটি ফ্যাশন হচ্ছে ইদানিং, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান খুব ভালো ছিলেন, বেগম খালেদা জিয়া খুব ভালো ছিলেন, কিন্তু তারেক রহমান সাহেব তিনি ভালো না। এগুলি আপত্তিকর। তার কি আপত্তিকর মন্তব্য আপনি দেখবেন। তিনি লন্ডন ছিলেন, সেটি নিয়ে প্রায় বলা হয় যে তিনি লন্ডন খুব মনে হয় যেন খুব শক করেছিলেন। এই ধরনের নির্দয় মন্তব্য আসলে আমরা প্রত্যাশা করি। আমরা চাই পলিটিক্সটা একটা পজিটিভ পলিটিক্স হোক। দীর্ঘদিন আন্দোলনের পর একটি স্বৈরাচারী, একটি ফ্যাসিস্ট গোষ্ঠী বিদায় নিয়েছে। এখন দেশে যাতে ভালো পলিটিক্স হয়, আমরা সংসদেও কথা বলবো এবং সংসদ গঠন করার কয়েকদিনের মধ্যে আবার বায়তুল মোকাররম উত্তর গেট বন্ধ করে দিয়ে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করব, আমরা এগুলো প্রত্যাশা করি না। কারণ সংসদে কথা বলার সুযোগ আছে, কেউ বাধা দেয় না, কিন্তু দেয় কাউকে বাধা। আর সংসদে তো ইভেন পৃথিবীর অনেক সময় মারামারি পর্যন্ত হয়। আপনারা যা কিছু সংসদে করেন, কিন্তু বায়তুল মোকাররম উত্তর গেট বন্ধ করে দিতে হবে, প্রেস ক্লাবের সামনে বন্ধ করে দিতে হবে। এত বড় অন্যায় বিএনপি আমার মনে হয় এখনো কিছু করেনি। এখানে একটা প্রশ্ন তো অনেকেই চিন্তা করবেন যে বিরোধী দলের যে প্রতিবাদ, তাদের যে ক্ষোভ, এটা কি আসলে সরকার ভুল করছে বলে ক্ষোভ, নাকি ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, তার মানে 15 বছর যা হয়েছে আবার সেদিকে যেন না যেতে হয়, এই কারণে সেটি তো হওয়া সম্ভব না। আওয়ামী লীগ আর বিএনপি তো এক না, এটি বুঝতে হবে। আওয়ামী লীগ আর বিএনপি যদি এক বলেন, তারা বিএনপি ও মুক্তিযুদ্ধের পক্ষে, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষে ছিল। যদি মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে তারা ব্যবসা করেছে, আওয়ামী লীগ আর বিএনপি তো এক না। আওয়ামী লীগ গণতন্ত্র হত্যা করেছে, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান
বিএনপি গঠনের আগেই তিনি সব দলকে রাজনীতি করার অধিকার দিয়েছেন। আজকে যারা বিরোধী দল তারাও তো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মাধ্যমে পলিটিক্স করতে পেরেছে। একদম। আমি সবশেষ ছোট করে একটা মন্তব্য নেব ব্যারিস্টার সাজিদ আলী চৌধুরী। অনেক ধরনের কথা, অনেক ধরনের বক্তব্য হয়তো আসবে, কিন্তু মুশকিল হচ্ছে পার্লামেন্টে বিরোধী দলের বক্তব্য যে ধরনের থাকে, পার্লামেন্টের বাইরে গিয়ে একেবারে 360 ডিগ্রি বদলে যায়। সেখানে গিয়ে ব্যাপারটা রণাঙ্গনের পর্যায়ে চলে যায়, এই লড়াইয়ের শেষ দেখে আমরা ছাড়বো, নানা বক্তব্য চলে আসে। প্রথম কথা হচ্ছে গ্রাউন্ড এমন হয়েছে কিনা দেশের, যে কারণে শেষ লড়াই শব্দটা পর্যন্ত প্রয়োগ করতে হবে। পার্লামেন্ট এবং পার্লামেন্টের বাইরে এত বিপরীত কেন আসলে? ধন্যবাদ। এই পার্লামেন্টে কিন্তু বক্তব্য দেওয়ার ক্ষেত্রে কিছু, আমি মনে করি, রুলস রেগুলেশন এবং প্রসিডিউর আছে। কি শব্দ হবে, কি শব্দ চয়ন হওয়া উচিত, এবং কি অনেক শব্দ আপনি যদি বলে থাকেন তা এক্সপান্স করার সুযোগ আছে। সেটা তো আর মাঠ পর্যায়ে নেই এবং মাঠের রাজনীতিতে নেই। যার কারণে ওখানেও যদি কোনো এরকম নিয়ম কানুন থাকতো যে আপনি এইভাবে কথা বলতে পারবেন, এভাবে বলতে পারবেন না, তাহলে কিন্তু এই ইস্যুটা থাকতো। এক। দুই হচ্ছে যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই দেশগুলোর আপনি রাজনৈতিক সংস্কৃতি দেখলে অবশ্যই দেখবেন যে সেখানে কিন্তু রাজনীতিটাকে একটা যুদ্ধ হিসেবে ধরা হয়, এবং যারা রাজনীতির নেতৃবৃন্দ তারা হচ্ছে যুদ্ধের সেনাপতি। তারা সবসময় বিপরীত দলের যিনি থাকেন তাকে সবসময় আক্রমণ করেন এইরকম শব্দ চয়ন করে। এখন সেইটার প্রেক্ষাতে বাংলাদেশের যারা বিরোধী দল আছেন এবং যারা সরকারি দলে এখন আছেন, তারা একসময় বিরোধী দলে ছিলেন, সবাই কিন্তু বিহেভিয়ার সেমই দেখবেন। আপনি কখনো খুব যে গঠনমূলক চেঞ্জ হয়েছে এরকম না। এবং আগে যেটা শেখ হাসিনা অনেক সুন্দর সুন্দর কথা বলতেন, তারাও কিন্তু এখন অনেকভাবে কথা বলছেন, যদিও আমরা তাদেরকে মানে রাজনৈতিক মাঠে বিচার ছাড়া তাদের রাজনৈতিক মাঠে উপস্থিতিটা অ্যাকসেপ্ট করছি না বা আশা করছি না তাদের আসবেন। কিন্তু তারপরে তারাও তো একসময় অনেক নীতি কথা শুনিয়েছেন, কিন্তু তাদের বিহেভিয়ারটা তো এখন বেশ নেক্ষার্জনক এবং শব্দ ব্যবহারটা তো অনেক খারাপ। সেক্ষেত্রে আপনি জামাত ইসলামী যেটা শব্দ চয়ন করছে সেটা কিন্তু আপনি খুব নেগেটিভলি দেখার সুযোগ নেই, কারণ আমি মনে করি এটা হচ্ছে বাংলাদেশের এবং এই উপমহাদেশের রাজনৈতিক সংস্কৃতি। আসলে নেগেটিভলি দেখার সুযোগ নেই, ঠিক আছে, কিন্তু যখন একটা নিষিদ্ধ সংগঠনের কথা আমরা বলছি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, তাকেই সামনে রেখে আমরা বলছি বিএনপি ধীরে ধীরে আওয়ামী লীগে পরিণত হয়ে যাচ্ছে, তাদের মতো শাসন কায়েম প্রতিষ্ঠার চেষ্টা করছে, তখনই আসলে এই প্রশ্নগুলো ওঠে। এবং আমরা খুব চমৎকার করে ব্যাখ্যাও পেয়েছি জনাব শামসুজ্জামান দুদুর কাছ থেকে। অনেক ধন্যবাদ আমাদেরকে সময়টা দেওয়ার জন্য। নিশ্চয়ই সামনে কোনো আয়োজনে আবার কথা হবে আপনাদের সঙ্গে। এবং দর্শক, এরপর যে আরও একটা বিরতি নিচ্ছে ৭১ জানালে। অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। ৭১ জানালে আরও একবার আমরা ফিরে এলাম। এরপর যে আন্তর্জাতিক অঙ্গনে কথা বলতে চাই, এবং অবশ্যই ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, হিজবুল্লাহ যেই যুদ্ধবিরতিতে সম্মত হওয়া, এমওইউ স্বাক্ষরিত হওয়া এবং স্থায়ী যুদ্ধবিরতির দিকে আমরা এগোচ্ছি কিনা, বিশ্ব কিছুটা শান্তি পাবে কিনা, সেগুলো নিয়ে একটু কথা বলতে চাই। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন নিরাপত্তা বিশ্লেষক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ কামরুজ্জামান, এবং আছেন যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট ইউনিভার্সিটি ডক্টরাল ফেলো আসিফ বিন আলী। আপনাদের দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি, এবং বলে রেখে আমার সঙ্গে আমার পাশে স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক ইলিয়াস খান। এই আলাপের ফাঁকে তিনিও হয়তো আপনাদেরকে কিছু জানতে চাইতে পারেন। আমি একটু মোহাম্মদ কামরুজ্জামান আপনার একটা মন্তব্য নিয়ে আলাপটা শুরু করতে চাই। আমরা দেখছিলাম ইরান আর যুক্তরাষ্ট্রের মধ্যে এই সমঝোতাটা কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে, এবং প্রথম ভাগটা নিয়ে খুব আশাবাদী ছিল সবাই, সুইজারল্যান্ডে এটা হবে। পরবর্তীতে দেখলাম দুদিন আগে ভার্চুয়ালি একটা চুক্তি সই হয়ে গেল, একটা এমওইউ স্বাক্ষরিত হলো। এরপর জানিয়ে দেওয়া হলো যে সুইজারল্যান্ডে আসলে এই শান্তি আলোচনাটা হচ্ছে না কোনো বিশেষ কারণে, নাকি প্রয়োজন নেই, ভার্চুয়ালি হয়ে গেছে তাই? কি বলবেন আসলে আপনার দিক থেকে? ধন্যবাদ আপনাকে এবং ৭১ টেলিভিশনের দর্শক শ্রোতাদের সালাম জানিয়ে আমি এই বিষয়ে আমার আগের একটা টক শোতেও বলেছিলাম যে আমরা আসলে ইরান, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এবং ইসরায়েল, এই যে ত্রিমুখী যুদ্ধ, এই যুদ্ধে আসলে মাঝে মাঝেই কথা হচ্ছিল যে কোনো সময় শান্তি চুক্তি হবে। কিন্তু আমি বলেছিলাম যে আসলে ফগ অফ ওয়ার নামে একটা কথা আছে, অনিশ্চয়তা। আর এই যুদ্ধে যেহেতু আপনার দেশ ইরানের সাথে শুধু ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা নয়, এর সাথে ইসরায়েল ওতপ্রোতভাবে জড়িত। মেইন প্লেয়ার কিন্তু ইসরায়েলকে সাহায্য করার জন্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা যুদ্ধে জড়িত হয়। তো আবার ইরানের পক্ষে আপনি জানেন যে তাদের প্রক্সি হিজবুল্লাহ এবং ইয়েতে আপনার হুতিরা আছে। তো এই যুদ্ধ নিয়ে আমরা দেখলাম যে ২৮শে ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হলো। এটাতে ইসরায়েল তাদের এটার নাম দিল রোরিং লায়ন, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বলল এটাকে এপিক ফিউরি। তো যাই হোক,
এই যুদ্ধের জন্য কিছুদিন আগে আমরা দেখলাম যে তারা একটা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করেছে বিটুইন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এবং ইরান। জি। কিন্তু এই যুদ্ধে যে আরো দুটো পার্টি আছে, ইসরায়েল এবং হিজবুল্লাহ, এরা কিন্তু এটার সাথে কোনোভাবেই ওদের নামই ওখানে আসেনি। তখনই ধারণা করা হচ্ছিল যে আসলে শান্তি চুক্তির দিকে যাওয়াটা একটা অনিশ্চয়তা, এবং আজকে আমরা তাই দেখলাম যে সুইজারল্যান্ডে যে হওয়ার কথা ছিল, কথাবার্তা হওয়ার কথা ছিল, চুক্তি সাইন হওয়ার কথা ছিল, কিন্তু এটা পোস্টপোন করে দেওয়া হয়েছে। সুতরাং আমি ব্যক্তিগতভাবে আশাবাদী নই। একদম আমরা আরো স্পষ্ট কথায় অনিশ্চয়তার ব্যক্তিগতভাবে দিকে- আশাবাদী নন। আমি একটু আসিফ বিন আলী আপনার মন্তব্যটা শুনতে চাই, কারণ আন্তর্জাতিক অঙ্গনের অন্তত এই প্রেক্ষাপটটা খুব চমৎকার কিছু ব্যাখ্যা আপনার কাছ থেকে বিভিন্ন প্রতিবেদন আমরা পেয়েছি। আজকে এই বিষয়টি একটু জানতে চাই, মানে সুইজারল্যান্ডে ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা একটা শঙ্কার দিকে চলে গেল কিনা একটু জানাবেন যুদ্ধবিরতিতে আপনার অবজারভেশন। আরেকটা বিষয় একটু বলবেন, বলা হয় ইসরায়েল চুক্তি করে চুক্তি ভাঙার জন্য, ইতিহাসে তারা বহুবার আসলে চুক্তি বিট্রে করেছে। সেই জায়গা থেকে হিজবুল্লাহর সঙ্গে তাদের চুক্তি হওয়া, সম্মত হওয়া, এটা কি আদৌ আশাবাদী হওয়ার মতো বিষয় কিনা, কোনো ভ্যালু অ্যাড করবে কিনা আসলে বিশ্ব শান্তির জন্য? জি, ধন্যবাদ আমাকে আপনি শুরুতে আমন্ত্রণ জানানোর জন্য। যে চুক্তিটা আমরা বলছি এটা আসলে চুক্তি না, এটা এমওইউ। MOU, জি, সমঝোতা। একটু নজর রাখা জরুরি। চুক্তিটা হবে আগামী 60 দিনের মধ্যে আলোচনার প্রেক্ষিতে, তারপরে গিয়ে যেটা হবে সেটা ফাইনাল চুক্তি হবে। তো এই যে 60 দিনের যে আলোচনা হওয়ার কথা ছিল 60 ডেজ এর টাইম ফ্রেমে, তার প্রথম সেটব্যাকটা হচ্ছে সুইজারল্যান্ডের এই আলোচনাটা বাতিল হওয়া, এবং যেখানে জেডি ভ্যান্স তিনি তার সফরটা বাতিল করেন, এবং এই সফর বাতিলটা একটা ট্রিগারিং পয়েন্ট। তবে এর পেছনে আমেরিকানদের দিক থেকে যেটা বলা হচ্ছে যে তারা দেখতে চাচ্ছে যে ইরান যেটা বলছে সেটা তারা করতে চাচ্ছে। অন্যদিকে ইরানের দিক থেকে আলাপটা হচ্ছে যে ইসরায়েল এখন পর্যন্ত কিন্তু লেবানন বর্ডারে তাদের অ্যাক্টিভিটিস অব্যাহত রেখেছে। তো দুই দিক থেকেই এই একটা টানাপোড়েন রয়েছে। আমাদেরকে একটা কথা ভুলে গেলে চলবে না, এই চুক্তিটা যখন প্রাথমিকভাবে মানে এমওইউটা সাইন হলো এবং এমওইউ এর ডকুমেন্টটা যখন লিক হলো মিডিয়ার কাছে, তখনই প্রথম যে আলাপটা আসে সেটা বলা হচ্ছিল যে ইউএস এই ডিলে তারা কম সুযোগ সুবিধা পাচ্ছে কম্পেয়ার টু ইরান। ইরান বেশি একটা সুযোগ সুবিধা পাচ্ছে। অন্যদিকে ইরানের ক্ষেত্রেও যেটা হচ্ছে, তারা যখন এটা ফার্সিতে অনুবাদ করে এবং তাদের সংবাদ মাধ্যমগুলোতেও প্রচার করে, তারা এটাকে তাদের বিজয় হিসেবেই দেখাচ্ছে। তো দেখেন, আমেরিকা, ইসরায়েল এবং ইরান তিনটা দেশেই কিন্তু কট্টরপন্থী একটা গ্রুপ রয়েছে যারা আসলে এই শান্তি সমঝোতার বিরোধী, এবং তারা চায় যে যুদ্ধের মাধ্যমে একটা এসপার ওসপার হয়ে যায়। এই প্রবণতা কিন্তু আছে, এবং এই প্রবণতা যেমন মার্কিন প্রশাসনের উপরে চাপ রয়েছে, এই একই অন্যদিকে ইসরায়েল নিজেই কিন্তু এই প্রবণতার একটা অংশ। বিশেষ করে ইসরায়েলের যিনি সরকার প্রধান, তার যে রাজনৈতিক গেইন, আর রাজনৈতিক গেইন আসলে যুদ্ধ বন্ধ হওয়াতে না, যুদ্ধ কন্টিনিউ হওয়াতে। অন্যদিকে ইরানের ভেতরেও কিন্তু একটা কট্টরপন্থী অংশ রয়েছে যারা আসলে এই চুক্তির সাথে বা এই মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এর সাথে সহমত নয়। তো আমি বলবো যে এটা ডেফিনেটলি শুরুতে একটা আশঙ্কার জায়গা তৈরি করে। তবে আবার এটাও ঠিক যে আমেরিকা চাচ্ছে যে কোনো ভাবেই হোক এই যুদ্ধের অবস্থা থেকে বের হয়ে যেতে, কারণ এতে তাদের খুব একটা লাভ হচ্ছে না। আর সেটাই একটা আশার জায়গা। মুশকিলটা হচ্ছে কি, মানে আমেরিকা যুক্তরাষ্ট্র যে এই যুদ্ধ থেকে বেরোতে চাচ্ছে, তার জন্য আলোচনার জন্য বারবার ইরানের শরণাপন্ন হচ্ছে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, কখনো পাকিস্তানের উপর ভর করে নানা কিছু। এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু প্রত্যেকবার টেবিলটা ঘুরে গেছে কিংবা আলোচনা ভেস্তে গেছে ইসরায়েলের কোনো একটা মুভমেন্টের কারণে। এই যুদ্ধটাই শুরু হয়েছে, একদিকে আলোচনা চলছে আর একদিকে ইসরায়েলের হামলা শুরু হলো। তাহলে সেই জায়গা থেকে যেই শান্তি আলোচনার কথা, যেই এমওইউ স্বাক্ষরের কথা আমরা বলছি, আদৌ সেটা হবে কিনা যদি ইসরায়েল তার অবস্থানে এরকমই থাকে? এটা যদি এটা দুটো জিনিস হতে পারে। দেখেন, যুদ্ধ তো এইভাবে চলতে পারে না, এবং যুদ্ধের ক্ষমতার ক্ষেত্রে দুটো জিনিস থাকে, যে এক পক্ষ আর এক পক্ষকে নিঃশেষ করে বা আত্মসমর্পণ করতে বাধ্য করতে পারে কিনা। নিঃসন্দেহে আমেরিকা ইরানের থেকে অনেক বেশি শক্তিশালী, ইসরায়েলও তাই। কিন্তু এই দুই শক্তি আসলে ইরানকে আত্মসমর্পণ করানোর মতন অবস্থায় নেই।
এটা একটা বাস্তবতা। হ্যাঁ, তারা এটা জোর করে করতে পারে, কিন্তু তার যে হিউম্যান কস্ট হবে, তার জন্য আমেরিকানরা যেটাকে বলছে যে দে হ্যাভ টু সেন্ড দেয়ার বুটস অন দ্য গ্রাউন্ড, এই রিস্ক আমেরিকানরা নিবে না, অন্তত এখন পর্যন্ত যেটা মনে হয়েছে। তার মানে হচ্ছে যে যুদ্ধটা একটা পর্যায়ে গিয়ে শেষ হতে হবে। এখন দেখার বিষয় হচ্ছে যে এই যুদ্ধ শেষে কার রাজনৈতিক গেইনটা বেশি হয়। আমরা কিন্তু এটা ভুলে গেলে চলবে না, এই যুদ্ধের সাথে কিন্তু ডোমেস্টিক রাজনীতি জড়িত রয়েছে। বিশেষ করে আমেরিকার মধ্যবর্তী নির্বাচন আসন্ন এবং ট্রাম্পের উপরে যথেষ্ট প্রেশার রয়েছে। তো ট্রাম্পের জন্য এই যুদ্ধ যত জলদি শেষ করতে পারবে ততটাই উপকার। অন্যদিকে ইসরায়েলের জন্য এই যুদ্ধ যতটা কন্টিনিউ হবে, ইসরায়েলের জন্য ততটা উপকার। তো এই যে দুই মিত্রের দুই পক্ষের টানাপোড়েন, এইটাই আসলে এখন অন্যতম বাধা হয়ে দাঁড়িয়েছে। তাহলে আমরা আলোচনা থেকে এভাবে সিদ্ধান্ত নিতে পারি কিনা যে আমরা আশাবাদী হব কি হব না? আমাদেরকে আশাবাদী হতে হবে। দেখেন, যদি আমরা আশাবাদী না হই, এটা গোটা গ্লোবাল ইকোনমিক সিস্টেম, গোটা গ্লোবাল বিজনেস চেইন, এইটাকে পুরোপুরি হুমকি মুখে ফেলবে। আর যুদ্ধ বলতে, শুনতে, হ্যাঁ, এগুলো কথাবার্তা বলতে এক ধরনের এক্সাইটমেন্ট কাজ করে, কিন্তু বাস্তবতা হচ্ছে এটার সাথে গলফের অনেকগুলো দেশ, শুধু গলফ না, ইভেন দেখেন আমাদের দেশে পর্যন্ত এর ইম্প্যাক্ট ফেলছে। সো পৃথিবীর কোটি কোটি মানুষের জীবন কিন্তু এটার সাথে জড়িত। সো আমাদেরকে ডেফিনেটলি উই হ্যাভ টু হ্যাভ দ্যাট হোপ যে গুড সেন্স প্রিভিল করবে, এই লিডারশিপ গুলো তারা একসাথে বসবে এবং একটা ফেয়ার আলোচনার মাধ্যমে এই যুদ্ধের একটা সমাপ্তি হবে। খুব স্পষ্ট কথা। আরও কিছু বিষয় জানবো, তার আগে ইলিয়াস খান একটা ছোট মন্তব্য আপনার কাছ থেকে নিতে চাই। যুদ্ধ শুরু থেকে এখন পর্যন্ত যা যা ঘটেছে সে সমস্ত ক্ষেত্র বিবেচনা করলে দেখা যাচ্ছে যা জিয়ে রেখেছে, টিকিয়ে রেখেছে, গতি বাড়িয়েছে ইসরায়েল নানাভাবে। না, যুদ্ধে তো নামিয়েছে ইসরায়েল। আলোচনা যখন হচ্ছিল তখন ইসরায়েল ছিল আলোচনার বাইরে, ইরান আর যুক্তরাষ্ট্র ছিল স্পটলাইট। না, ইসরায়েল বুঝিয়েছিল যে হয়তো এক সপ্তাহের মধ্যে বা 2 সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে। বাট পরে যুদ্ধটা, এই যেটি কালকে এমএও স্বাক্ষর হলো, 107 দিন হয়েছে এবং 107 দিন যুদ্ধে কিন্তু ইরানকে কিছুই করতে পারেনি। কিছু নেতা হত্যা করেছে বিচ্ছিন্নভাবে, কিছু 40,000-এর মতো বোমা মেরেছে ইরান। সর্বোচ্চ নেতা কিন্তু তারা হত্যা করেছে, ঠিক আছে। মার্কিন যুক্তরাষ্ট্র ভৌগোলিক কারণে সুবিধা পাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলও পাচ্ছে, কারণ ইসরায়েলে যে আমাদের নিরাপত্তা বিশ্লেষক আছেন তিনি আরও ভালো বললেন, যখন কোনো ক্ষেপণাস্ত্র মারা হয় 2টি না 3টি দেশ হয়ে তারপর কিন্তু আসতে হয়, এবং সেই দেশগুলোতে কিন্তু আমেরিকান বেজ রয়েছে। ইচ্ছে করলে সেটি নির্বিঘ্নে আসতে পারে না কিন্তু ইসরায়েলে। এই ভৌগোলিক কারণে 2টি দেশ সুবিধা পেয়েছে। আর মার্কিন যে বেসগুলো রয়েছে মধ্যপ্রাচ্যে সব কিন্তু মোটামুটি শেষ করে ফেলেছে। ওয়েস্টার্ন মিডিয়ার কি কল্যাণে বলবো বা অকল্যাণে বলবো আমরা কিন্তু জানতে পারছি না, ঠিক সঠিক খবরটি পাচ্ছি না। তারা তাদের মতো করে সংবাদ দিচ্ছে, মার্কিন বিজয় দেখাতে চাচ্ছে, কিন্তু আসলে কিন্তু ভিতর থেকে বিরাট ক্ষতি হয়ে গেছে। এবং মধ্যপ্রাচ্যে যে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রভাব ছিল সেটি কিন্তু অনেক কমে গেছে। এবং সেই কারণে যুদ্ধের পর থেকে আমেরিকা যখন বুঝতে পেরেছে যে যুদ্ধে যেটা সম্ভব না, তখন কিন্তু আর চেষ্টা করেছে। প্রথম চেষ্টা করেছে কি, আপনি দেখুন যে পাকিস্তানের সেনাপ্রধান, তার সাথে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের খুব সখ্যতা, খুব ভালো সম্পর্ক আমরা জানি, এবং তাকে কিন্তু সেখানে হোয়াইট হাউসে দাওয়াত করে নিয়ে গেছেন তিনি। তার মাধ্যমে এই চেষ্টাটা তিনি করেছেন। এবং দেখবেন যে 14টি যে সমঝোতা স্মারকে যে ক্লোজ রয়েছে সবগুলো কিন্তু ইরানের পক্ষে, একদম এ টু জেড সব বৈশ্বিক জনমত আসলে তৈরি হয়ে গেছে। আমি একটু মোহাম্মদ কামরুজ্জামান একটা ছোট মন্তব্য নেব, তারপর বিরতিতে যাব। সেটা হচ্ছে আসলে মধ্যপ্রাচ্যে যে দেশগুলোর কথা আমরা বলি, ইরানকে কেন যেন মধ্যপ্রাচ্যে অন্যান্য দেশগুলো খুব বেশি বন্ধুত্ব করতে পারেনি বা বন্ধুত্ব হয়নি নানা বাস্তবতায়, অনেকটা একঘরেই করে রেখেছিল ইরান। এবং ইরান হয়তো সেই জায়গা থেকে রাশিয়া বা চীনের সঙ্গে হাতটা বাড়িয়ে দিয়েছে। এবং যে যুদ্ধের কথা আমরা বলছি, এই যুদ্ধে আজ হোক কাল হোক যখন শেষ হবে, তখন কি আসলে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্কটা বদলাবে? কি মনে হয় আপনার, নাকি আগের মতোই থাকবে? দেখুন, এই মধ্যপ্রাচ্যের যে সমস্যা, এটা একটা জটিল একটা সমস্যা এবং এই পলিটিক্সটা অত্যন্ত কঠিন। তো নেপোলিয়ান বোনাপার্টের সমসাময়িক একজন প্রুশিয়ান জেনারেল ছিলেন মেজর জেনারেল ভন ক্লজউইচ। উনি বলেছিলেন, ওয়ার ইজ দি এক্সটেনশন অফ পলিটিক্স। অর্থাৎ পলিটিক্স যখন জটিল হয়ে যায়, তখন পলিটিক্স দিয়ে যখন কোনো সমস্যা সমাধান করা না যায়, তখনই আমরা ওয়ারের দিকে অগ্রসর হই। তো এই ওয়ার চলছে এবং এখানে আমরা অনেকগুলো পার্টিকে দেখছি, এবং পার্টিগুলো মাঝে মাঝেই এমওইউ করছে, এমওইউর মাধ্যমে ওনারা সিজ ফায়ার করবেন। তো এমওইউ হলো মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। কিন্তু আমরা সবাই জানি যে এই সমস্ত জটিল ক্ষেত্রে
আন্ডারস্ট্যান্ডিংটা রাইট আন্ডারস্ট্যান্ডিং হওয়ার চেয়ে বেশি মিসআন্ডারস্ট্যান্ডিং এবং নট আন্ডারস্ট্যান্ডিং হয়, যে কারণে টকগুলো ফেল করে। তো আমার কাছে মনে হচ্ছে যে ইরানকে শায়েস্তা করার জন্য ইসরায়েলের সাথে যেইভাবে জোট বেঁধে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এসছিল, আমার তো মনে হচ্ছে যে ইরান এইবারকার ক্ষেত্রে যেইভাবে ভ্যালিয়েন্টলি ফাইট করেছে এবং যেইভাবে তার জন্য মিত্ররা এগুচ্ছে, সামনে ইরানের জন্য আমি মনে করি সুদিন এবং ইসরায়েল ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার জন্য দুর্দিন আসছে বলে আমি মনে করছি। আপনি মনে করছেন এবং একটা ন্যারেটিভ যেটা ইরানকে নিয়েছিল বৈশ্বিকভাবে সেটা কিছুটা হলেও বদলাবে। আমি বিরতি নেব এবং আসিফ বিন আলী একটা ছোট্ট প্রশ্ন আপনাকে করে রাখি, বিরতি থেকে এসে এটা জানার চেষ্টা করব। অনেকে আসলে স্বপ্নটা বড় করছেন এভাবে যে লেবাননের হিজবুল্লাহর সাথে যদি ইসরায়েলের চুক্তি হয় তাহলে হামাসের সাথে ইসরায়েলের চুক্তি হতে সমস্যা কি, তাহলে তো গাজাটা সেফ থাকে। আমরা এটা একটু কথা বলবো ছোট্ট একটা বিরতি পর ফিরে এসে। দর্শক সবশেষ বিরতি নিয়ে ফিরছে, আমাদের সঙ্গে থাকবেন। সবশেষ বিরতি পর ফিরলাম, আপনারা আছেন একাত্তর জঙ্গলে এবং এ পর্যায়ে আরও একবার আলোচনায় ফিরতে চাই। আসিফ বিন আলী একটা প্রশ্ন করেছিলাম, আসলে হিজবুল্লাহর সঙ্গে যদি ইসরায়েলের চুক্তি হয় হামাসের সাথে হতে সমস্যা কোথায়, তাহলে গাজা কিছুটা স্বস্তি তো পায়, মানে জটিলতা আসলে কোথায় দেখেন? এমনটা যারা বলছেন তাদের ক্ষেত্রে আসলে ব্যাখ্যাটা কি হবে? দেখেন, আমরা জিও পলিটিক্সে বলি যে ক্ষমতার একটা মানে রোল প্লে করে, অর্থাৎ যার সাথে আপনি সংঘর্ষে যাচ্ছেন তার যদি দেখেন যে আপনাকে ক্ষতি করার ক্ষমতা অনেক বেশি, তখন আপনি তার সাথে একরকম আচরণ করবেন। আর আপনি যদি জানেন যে তার ক্ষমতাকে আপনি নিঃশেষ করে দিতে পারবেন, তখন আপনি তার সাথে আরেকভাবে আচরণ করবেন। হামাস এবং হিজবুল্লাহর মধ্যে যে পার্থক্যটা সেটা হলো যে হামাসের প্রভাব এবং হামাসের যে ক্ষতি করার ইম্প্যাক্ট ইসরায়েলের প্রতি, এইটা ইসরায়েল ইতোমধ্যেই এলিমিনেট করে ফেলেছে অলমোস্ট। মানে হামাসের একটা মেজর ক্ষমতার অংশ কিন্তু ইসরায়েল মানে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, যাকে বলা যায়। অন্যদিকে হিজবুল্লাহর ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু ভিন্ন। হিজবুল্লাহ এই ক্ষেত্রে ইসরায়েল চেষ্টা করেছে, কিন্তু হিজবুল্লাহ এখনো যথেষ্ট শক্তিশালী রয়েছে কম্পেয়ার টু হামাস। তো দেখেন, ইসরায়েলের ক্ষেত্রে বা এই ধরনের রাষ্ট্রগুলো আসলে যুক্তি ভিত্তিতে এবং কি পরিমাণ ক্ষতি হবে তার ভিত্তিতে ক্যালকুলেট করে, এবং এখানেও সেম জিনিসটা ঘটেছে। তার অর্থ কি এই যে হামাসের সাথে কখনো ভবিষ্যতে আমরা চুক্তি দেখবো না? হতে পারে। হামাস যদি ইসরায়েলের উপরে ওই পরিমাণে ইনফ্লিক্ট তৈরি করতে পারে, পেইন তৈরি করতে পারে, যেটাতে ইসরায়েল মনে করবে যে শান্তি বেটার যুদ্ধের থেকে, তখন সেই চুক্তির জায়গাটা তৈরি হতে পারে। অন্তত আপাতত এটা সুযোগ বা সম্ভাবনা। আরেকটা বিষয় একটু যুক্ত করে দেবেন, কারণ আমরা রয়টার্সের প্রতিবেদন সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে একটা প্রতিবেদন দেখতে পাচ্ছি যে বেনিয়ামিন নেতানিয়াহু ভীষণ চাপে আছেন। খোদ তার মন্ত্রী পরিষদ থেকেই তিনি চাপে আছেন, কারণ যে অর্থে আসলে ইরানকে ধ্বংস করতে চেয়েছিল, খর্ব করতে চেয়েছিল তাদের ক্ষমতা, সেটা নেতানিয়াহু পারেননি। উপরন্তু ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্কের মধ্যে এক ধরনের টানাপোড়েন চলছে। এই চাপ যদি বলবৎ থাকে, সেটাও তো আসলে চুক্তির ক্ষেত্রে নেতানিয়াহুকে সরিয়ে দিতে পারে। এখানে দেখেন দুটো ব্যাপার। একটা, আমরা যে মনে করছি যে ইসরায়েল এবং আমেরিকা ইরানকে চাপে ফেলতে পারে না, এটা কিন্তু একটু আংশিক বোঝাপড়া। হ্যাঁ, আপনি যদি ইরানের ক্ষতির দিকটা চিন্তা করেন, ইরানের টিয়ার 1 মানে প্রথম সারি দ্বিতীয় সারির সব পলিটিক্যাল লিডারশিপ কিন্তু এলিমিনেট হয়ে গেছে। তার মিসাইল স্টক পাইলের অলমোস্ট লাইক 40 to 50% হ্যাভ বার্ন আউট। হ্যাঁ, একই সাথে হচ্ছে তার উপরে একটা হিউজ ইকোনমিক প্রেশার তৈরি হয়েছে। ইরান কিন্তু এই যুদ্ধে আসলেই ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু যে জিনিসটা আসলে আমাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে ইরান ক্ষতিগ্রস্ত হওয়া এক জিনিস, আর ইরানকে মানে সরাসরি পর্যদস্ত করা আরেক জিনিস। আমেরিকা এই সরাসরি পর্যদস্ত করার ওই অবস্থায় যেতে চাচ্ছে না, যেটা তারা ইরাকের ক্ষেত্রে করেছিল। এবং এই কারণেই আসলে ইরান এখন পর্যন্ত আলোচনা টেবিলে থাকতে পারছে। ইসরায়েলের ক্ষেত্রে এটাই একটা ইস্যু, কারণ ইসরায়েল, আপনাকে চিন্তা করতে হবে, ইসরায়েল এবং আমেরিকার ইন্টারেস্ট কিন্তু একটা জায়গায় আলাদা। সেটা হচ্ছে ইসরায়েলের এক্সিস্টেন্সের একটা প্রশ্ন আছে, এবং ইসরায়েলের ভেতরে যে ইসরায়েলি জাতীয়তাবাদী চিন্তা, তার যে কেন্দ্রীয় শত্রু, সেই শত্রু কিন্তু ইরান। তো ফলে যদিও বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধের খরচ নিয়ে বিপদে আছেন, কিন্তু যদি আমরা ওইভাবে চিন্তা করি যে ইরানকে শাস্তি করা যায় কি, এইটাতে কিন্তু তার এখনো পাবলিক সাপোর্ট রয়েছে। তো আমাদেরকে মানে এই জায়গাটা এত বেশি কমপ্লেক্স, হ্যাঁ, এটা আসলে ব্ল্যাক এন্ড হোয়াইটে বলা যাবে না। খুব স্পষ্ট কথা, এবং বোধ করি মোহাম্মদ কামরুজ্জামান আপনি বিশ্লেষণটা শুনেছেন। এখানে যদি আপনার কোনো মতামত থাকে সেটা তো আপনি জানাবেনই, পাশাপাশি আরেকটা বিষয় একটু বলবেন। গ্রেটার ইসরায়েল করার একটা মানসিকতা আছে নেতানিয়াহুর, সেরকম ভিশন তিনি বিভিন্ন সময় বলেন। উনি যেটি বলেছেন নেতানিয়াহুর অন্য একটি বিষয় আছে। আপনি কাকে জানতে চাচ্ছেন? আসিফ বিন আলী? আমি প্রশ্ন না, আমি যে যোগ করি, ইসরায়েলি শাসক যিনি বেশি আরবদের কিল করতে পারবেন
তিনি তত ভালো শাসক। আচ্ছা, তো আগামী মানে ইসরায়েলের দৃষ্টিতে আগামী অক্টোবর নির্বাচনে ইসরায়েলে, সুতরাং নেতানিয়াহুকে যুদ্ধ চালিয়ে যেতে হবে, তার যুদ্ধ চালিয়ে যাওয়া ছাড়া আসলে কোনো অল্টারনেটিভ নাই। সেজন্য তিনি চুক্তি নানাভাবে ভঙ্গ করার চেষ্টা করছেন, আমেরিকার সাথে ঘোষণা করছেন, আমেরিকার প্রেসিডেন্টের সাথে গালাগালি হচ্ছে, আপনার নিশ্চয়ই আমরা গণমাধ্যমে দেখেছি। সব এই কারণে সে ঘটাচ্ছে আসলে। আচ্ছা, এই পয়েন্টটা যদি নিয়ে একটু মোহাম্মদ কামরুজ্জামান কোনো ব্যাখ্যা দেন, মানে নেতানিয়াহুর সামনে নির্বাচনে জিততে হবে এবং জেতার জন্য যুদ্ধ জারি রাখতে হবে, এই মাইন্ডসেট যদি চলতে থাকে তাহলে আসলে চুক্তি নিয়ে যা যা হচ্ছে সবই তো একটা অভিনয় বলে আমাদের মনে হবে। জি জি, এটা সঠিকই বলেছেন যে সামনে ইলেকশন, আসলে মানে যতটা না দেশের জন্য জাতির জন্য নেতারা যুদ্ধ করে, এর চেয়ে কিন্তু বেশি তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য, অর্থাৎ ক্ষমতায় টিকে থাকার জন্য, আবার ক্ষমতায় নতুন করে আসার জন্য। এগুলো আমরা আমাদের দেশ, আমাদের পার্শ্ববর্তী দেশগুলো তো দেখছি। তো যেই যুদ্ধ নিয়ে আমরা কথা বলছিলাম, আসলে একটু আগে আমার আসিফ ভাই যেটা বললেন যে ইসরায়েলের কিন্তু অনেক দায়, বিকজ সে ফিজিক্যালি এক্সিস্ট করার জন্য ইরানের পাশে বা আপনার হিজবুল্লাহর পাশে, সিরিয়ার পাশে, জর্ডানের পাশে, আর ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অন্য জায়গা থেকে এসে এখানে যুদ্ধ করছে। এবং এটাকে আমরা বলছি কাইনেটিক ওয়ারফেয়ার। কাইনেটিক ওয়ারফেয়ার অর্থাৎ এখানে ড্রোন দিয়ে, মিসাইল দিয়ে যুদ্ধ চলছে। বাট যুদ্ধের জয় পরাজয় যেটা আমরা বুঝি, এটা হলো আপনার সত্যিকারের গ্রাউন্ড অ্যাটাক। তো গ্রাউন্ড অ্যাটাকে তো আপনার ইরানের মতো এরকম একটা শক্তিশালী দেশ, জিওগ্রাফিক্যালি যেটা আপনার মানে অনেকভাবেই এটা ডিফেন্ডেড, ন্যাচারালি এটা ডিফেন্ডেড। এটার পশ্চিম সীমান্তে জাগ্রস পর্বতমালা, উত্তর সীমান্তে আলব্রোস পর্বতমালা, এবং এটার যে নেইবারিং দেশগুলো আছে, এই দেশগুলো কিন্তু এটার সাথে বন্ধুভাবাপন্ন। বাট পক্ষান্তরে আপনি দেখবেন ইসরায়েল একটা ছোট্ট দেশ, তার কোনো স্ট্র্যাটেজিক ডেপথ নেই। তো এই মিসাইল যুদ্ধের পরে যদি ফিজিক্যাল গ্রাউন্ড অ্যাটাক শুরু হয়, ইসরায়েলের জন্য অত্যন্ত দুঃসময় সামনে। তো সেই সমস্ত কারণেই তালবাহানা করছে, মানে একবার বলছে যে এরা চুক্তিতে যাবে, আবার আপনার আক্রমণ চালাচ্ছে, কোনো কিছুই মানছে না। তো এগুলো আপনার এক ধরনের ভাউতামি বা এক ধরনের অপরাজনীতি, বিকজ সামনে তাদের ইলেকশন। তো আমার মনে হয় যে এই মানে একটা বিব্রতকর অবস্থায় আমাদেরকে সামনের কিছুদিন দেখতে হবে। আসিফ বিন আলী যদি একটু মতামত দেন, কারণ ইসরায়েল তার হেজিমনি যদি ধরে রাখতে চায়, নেতানিয়াহু যদি নির্বাচনে জিততে চায়, যুদ্ধ তো তাকে চালিয়ে যেতে হবে, এরকম তো একটা কথা প্রচলিত আছে। দেখেন, আমি যদি চিন্তা করি যে আসলে এই পুরো যুদ্ধের যে সূত্রপাত, মানে ইমিডিয়েট আমরা যদি সাম্প্রতিক সময়টা দেখি, একটা তো হচ্ছে যে ধরেন দীর্ঘ পর্যায়ে, সেটা হচ্ছে যে প্যালেস্টাইনের উপরে ইসরায়েলের দীর্ঘদিনের নিষ্পেষণ। আর এই যুদ্ধটার ক্ষেত্রে ট্রিগারের ভূমিকাতে যেটা হলো যে যখন হামাসের পক্ষ থেকে ইসরায়েলকে আক্রমণ করা হলো এবং ইসরায়েলের ভেতরে অনেক নাগরিক মারা গেল, এবং সেটাকে কেন্দ্র করে ইসরায়েল আবার আক্রমণ করলো। মানে মধ্যপ্রাচ্যের এই যে পরিস্থিতিটা, আমরা যদি ওই ঘটনাটাকে এন্ট্রি পয়েন্ট আকারে ধরি, হ্যাঁ, বাট এটা বলার অর্থ এই না যে ওইটাই একমাত্র কারণ। কারণ ওই আক্রমণটার একটা কারণ ছিল তাদের স্বাধীনতার জায়গা থেকে ইয়ে করা, চেষ্টা করা। আমরা যদি ওইটাকে এন্ট্রি পয়েন্ট আকারে ধরি এবং ওইটার আগের মধ্যপ্রাচ্য এবং ওইটার পরের মধ্যপ্রাচ্যের যদি চিন্তা করি, তাহলে আমি দেখবো যে ইসরায়েল এখন মধ্যপ্রাচ্যে আরো বেশি ক্ষমতাবান পেয়েছে কম্পেয়ার টু আগের সিচুয়েশনের থেকে। কারণ আপনাকে মনে রাখতে হবে যে দেখেন, ইরানের যে প্রক্সি গুলো ছিল তার আশপাশের রিজন গুলোতে, সিরিয়ার বাশার আল আসাদের পতন ঘটেছে, হ্যাঁ, লেবাননে হিজবুল্লাহ পিছু হতে বাধ্য হয়েছে, প্যালেস্টাইনে একটা ভয়াবহ গণহত্যা চালিয়েছে ইসরায়েল, এবং সেখানে সেখানে হামাস পিছু হতে বাধ্য হয়েছে। এবং ইরানের যে রিজিওনাল পাওয়ার ছিল, এই রিজিওনাল পাওয়ার কিন্তু চ্যালেঞ্জের মুখে পড়েছে। হ্যাঁ, এখন দেখেন সমস্যাটা কি হয়, বাংলাদেশে আমরা একটা পক্ষ নিয়ে ফেলি, হ্যাঁ, যে যুদ্ধে ইসরায়েলের দিকে, আমেরিকার দিকে নাকি ইরানের দিকে, এবং একটা সিম্প্যাথি অবশ্যই কাজ করে। কিন্তু আমি যদি রেশনাল জায়গা থেকে চিন্তা করি যে এই যুদ্ধের আউটকাম আসলে কি, আউটকাম হচ্ছে মধ্যপ্রাচ্যে ইসরায়েল অসম্ভব রকমের শক্তি পরিচয় দিতে সক্ষম হয়েছে নিজের, অন্যদিকে ইসরায়েলকে কাউন্টার করার জন্য যে ইরান যে চেষ্টাটা বিগত 10-15-20 বছর ধরে তৈরি করেছিল, সেই নেটওয়ার্কটা প্রায় ধ্বংস হয়ে গেছে। এবং আরো একটা ব্যাপার যেটা খুব স্পষ্ট হয়েছে, সেটা হচ্ছে মধ্যপ্রাচ্যের ধনী দেশগুলো যেমন আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন এবং সৌদি আরব, তারা যে এই যুদ্ধে বা এই ধরনের সংঘর্ষে শুধুমাত্র মুসলিম আইডেন্টিটির কারণে ইরানের পক্ষে যাবে না,
বরং তাদের অর্থনৈতিক স্বার্থে আমেরিকা এবং ইসরায়েলের সাথে থাকবে, এইটাও মোটামুটি স্পষ্ট হয়ে গেছে। তবে আপনি যদি ওইভাবে চিন্তা করেন, এই যুদ্ধের সব থেকে বড় বেনিফিশিয়ারি ওই অর্থে ইসরায়েল, সব থেকে বড় ক্ষতি হয়েছে প্যালেস্টাইনিয়ানদের এবং পরবর্তীতে হচ্ছে যে ইরানিয়ানদের, এবং আরো খানিকটা লাভবান হয়েছে কিন্তু টার্কি নিজে ইটসেলফ, কারণ আমরা টার্কিকে হিসেবে মধ্যে আনিনি, তুরস্ক বেশ খানিকটা লাভবান হয়েছে। জি জি জি, আমি সবশেষ আলোচনাটা শেষ করব ইলিয়াস খান আপনাকে দিয়ে। আপনি আসলে মজা করে বলছিলেন নাকি মিথ বলছিলেন যে 80 বছর পরে ইসরায়েল তার ভূখণ্ড হারায় বারবার? 78 বছর তো পার করতে যাচ্ছে। এটি মাঝে মাঝে আমরা কি বলে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি, ইসরায়েলের তো বয়স 78 হয়ে গেছে, আর 2 বছর মাত্র আছে, এরপর আবার নিঃশেষ হয়ে যাবে, এরকম একটা কথা কিন্তু অনেক জায়গায় আমরা দেখি, মাঝে মাঝে শুনি। এটি যদি কোনো বাস্তব ভিত্তি নেই, তারপরে বললে অনেকেই আবার দেখি যে খুশিও হন। না, যেটা আসিফ বিন আলী খুব চমৎকার করে বললেন যে বৈশ্বিক যুদ্ধ যখন হচ্ছে তখন কোনো না কোনোভাবে আমরা বাংলাদেশিরা বা আমাদের মতো অন্যান্য দেশগুলো একটা পক্ষ বেছে নেয়। তারপরেও শান্তি চুক্তি হোক এবং বিশ্ব শান্তি পাক, তার প্রভাবটা আসলে আমাদের দেশেও পড়ুক, সেই প্রত্যাশা নিয়ে আলাপটা শেষ করছি। অনেক ধন্যবাদ আপনাদেরকে সময়টা দেওয়ার জন্য। সামনে কোনো আয়োজনে আবারও আপনাদেরকে পাবো। এবং দর্শক, এই ছিল আজকে 71 চ্যানেলের আয়োজনে। আগামীকাল নতুন ইস্যু নিয়ে আমরা থাকবেন আমাদের সঙ্গে।